ওয়েল আমরা এইভাবে রাইটিং এর টাইম বা ইয়ার গুলো লিখতে পারি। এখন আমরা দেখাবো যে কিভাবে রাইটিং এর ওভারভিউটা লিখতে হয়। আমরা জানি যে রাইটিং টাস্ক 1 লেখার সময় 4টা প্রসেসে লিখতে হয়, রাইটিং এ ইন্ট্রো, ওভারভিউ। সো আমরা ইন্ট্রো কমপ্লিট করেছি পূর্বের ক্লাসে। এখন ওভারভিউটা কিভাবে লিখতে হয় সেটা এখন আমরা এক্সপ্লেন করব। সো রাইটিং টাস্ক 1 এর ওভারভিউ লেখার সময় অবশ্যই রাইটিং টাস্ক 1 ওভারভিউ লেখার পূর্বে কিছু স্যাম্পল লাইন আমি দেখিয়ে দিব। এখন এই জিনিসগুলো লিখে রাখেন, এই লাইনগুলো আপনি ওভারভিউতে ইউজ করতে পারবেন। ধরেন সাপোজ আমি এখানে একটা যদি বাংলা এখানে লিখেছে, বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষ ভ্রমণ করেছে। সো আচ্ছা, ওকে, বাংলাদেশের না, তো বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষ ভ্রমণ করছে। এই লাইনটা, এটা কিন্তু একটা অর্থ। So এটাকে দেখেন বিভিন্ন ভাবে লিখে যায়। আমি আবার বললাম না, আগে আমরা ভ্যারাইটি ইউজ করব, সেন্টেন্সের মধ্যে ভ্যারাইটি ইউজ করব। ওভারভিউ লেখার সময় এই জিনিসটা কাজে দেবে, কারণ আপনি যখন এই জিনিসটাকে কিন্তু আপনি হাইয়েস্ট লোয়েস্ট ইউজ করতে পারবেন। যেমন আপনি এখানে হাইয়েস্ট আছে, এখানে যদি লোয়েস্ট দিয়ে দেন তাহলে কিন্তু আপনার লোয়েস্টটাও দেখতে পারবেন। এখানে সবগুলো হাইয়েস্ট আছে, আপনি চাইলে লোয়েস্টটা, মানে বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষ না বলে যদি আপনি বলেন যে বাংলাদেশের সবচেয়ে কম মানুষ ভ্রমণ করেছে, সেটাও আপনি লিখতে পারবেন জাস্ট এইগুলো ইউজ করে। এখন আপনি যদি ইন্ট্রোতে এই দুইটাই দিলেন, হাইয়েস্ট লোয়েস্ট সেম সেন্টেন্স দিয়ে দিলেন, সেম সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে দিলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মার্ক কম আসার সম্ভাবনা কম বেশি থাকবে। কারণ আপনি দিলেন যে দ্য হাইয়েস্ট নাম্বার অফ পিপল visited Bangladesh in Bangladesh. Okay, so visited in Bangladesh or visited Bangladesh. Okay, so বাংলাদেশে ভ্রমণ করেছে, and then আপনি দিলেন যে the lowest number of people visited India। এই যে দুইটা কিন্তু সেম সেন্টেন্স স্ট্রাকচার হলো। আপনি যদি এটা দিতেন প্রথমে and the number of people who visited India, the lowest number of people, এখানে যদি the lowest number of people, so the lowest number of people who visited India, so এই দেখেন দুইটা কিন্তু দুইটা সেন্টেন্স স্ট্রাকচার হয়ে যেত। তখন আপনার জন্য যে সেন্টেন্সটা যে আপনি লিখছেন, বিভিন্ন ধরনের আপনি সেন্টেন্স স্ট্রাকচার জানেন, সেটা আপনি বুঝাতে পারতেন আপনার ইন্ট্রোতে। তো এই জন্য এগুলো লিখে রাখেন, যে এগুলো কাজে দেবে আপনি যখন সেন্টেন্স গুলো ইন্ট্রো থেকে ওভারভিউ লিখতে যাবেন। বিভিন্ন ধরনের সেম লাইন ইউজ না করে আপনি ধরেন এইটা 2 নম্বর লাইন ইউজ করতে পারেন, কারণ আমরা জানি যে ওভারভিউ যখন লিখি আমরা ম্যাক্সিমাম এবং মিনিমাম এই দুটাকে কম্পেয়ার করি। যে এই চার্টের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে সবচেয়ে বেশি খরচ করা হয়েছে কার উৎপাদন করার ক্ষেত্রে, আর সবচেয়ে কম টাকা খরচ করা হয়েছে কিসের ক্ষেত্রে, মোটর সাইকেল বা মোটর বাইক উৎপাদন করার ক্ষেত্রে। এই যে পার্সেন্টেজটা, এটা কিন্তু আমার ওভারঅল একটা নলেজ দিয়ে দিবে। সো এই জন্য আমরা কিন্তু এই লাইনগুলো আমাদের কাজে দেবে। তো আমি আবার দেখি কি কিভাবে লিখছে। বাংলাদেশে সবচেয়ে মানুষ ভ্রমণ করেছে, সো দ্য হাইয়েস্ট নাম্বার অফ পিপল ভিজিটেড বাংলাদেশ। ওয়েল দেন আমরা দেখতে পারি দ্য লোয়েস্ট। ওকে, এটা এটা দ্য হাইয়েস্ট হবে, যেহেতু আমি এটা সবগুলো হাইয়েস্ট এর। সো এইটা আপনার হাইয়েস্ট দিবেন, দ্য হাইয়েস্ট নাম্বার অফ পিপল হু ভিজিটেড বাংলাদেশ, বাংলাদেশে ভ্রমণ করেছে। এটা এই লাইনটার মানেও আমি এইভাবে ঘুরিয়ে লিখতে পারি। বাংলাদেশ ওয়াজ দ্য মোস্ট পপুলার টুরিস্ট ডেস্টিনেশন, মানে কি সেম কথাই কথা বলা হচ্ছে যে বাংলাদেশে সবচেয়ে বেশি টুরিস্ট ডেস্টিনেশন, মানে টুরিস্টরা এই জায়গায় ভ্রমণ করতে আসে। সো বাট এই কথাটাই বোঝানো হচ্ছে, বাট একটু ঘুরিয়ে বোঝানো হয়েছে, সেম জিনিসই। দ্য মোস্ট পপুলার টুরিস্ট ডেস্টিনেশন ওয়াজ বাংলাদেশ বা বিডি। তাই অবশ্যই এটা শর্ট ফর্ম লিখবেন না, আপনারা সম্পূর্ণটাই লিখবেন। কারণ রাইটিং লেখার সময় কোনো শর্ট ফর্ম ইউজ করা যাবে না, অলওয়েজ ফুল ফর্ম ইউজ করবেন। এটা আমি আমার টাইম শর্ট করার জন্য লিখেছিলাম। সো আপনারা ফুলটাই লিখবেন। বাংলাদেশ ওয়াজ দ্য মোস্ট টুরিস্ট কান্ট্রি, মানে কি মোস্ট টুরিস্ট কান্ট্রি, বেশি মানুষ আসে, এই জন্যই তো আমরা বেশি টুরিস্ট কান্ট্রি আমরা। এই জন্য এই লাইনটার অর্থ কিন্তু সেম, যে বাংলাদেশ ওয়াজ দ্য মোস্ট টুরিস্ট কান্ট্রি। কারণ কেন, বাংলাদেশে বেশি মানুষ ভ্রমণ করে, এই জন্য মোস্ট টুরিস্ট ভিজিটেড কান্ট্রি বাংলাদেশ। দেন দেখেন দ্য মোস্ট ভিজিটেড কান্ট্রি ওয়াজ পিডি। সেম কথাই, মানে এই জিনিসটাকে আমরা ঘুরিয়ে বাংলা অর্থ বলা হয়েছে। বাংলাদেশ রিসিভ বা অ্যাট্রাস্ট দ্য হাইয়েস্ট নাম্বার অফ টুরিস্ট, এই জিনিসটাই বলা হচ্ছে, একটু ঘুরিয়ে বলা হচ্ছে। সেম বাংলাটাকে কিন্তু আমি এই জিনিসটা বোঝাচ্ছি, বাট বিভিন্ন ভাবে ইংলিশে আমি বোঝাতে পারি, সেম বাংলা অর্থ আসবে। সো আশা করি এইগুলা যদি আপনারা বারবার ইউজ করেন, এই লাইনগুলো ইউজ করে আপনারা ওভারভিউতে ভালো একটা স্কোর আসতে পারবেন। ইন্ট্রো ওভারভিউটা যত ক্লারিফাই থাকবে, যত আপনার ক্লিয়ার থাকবে, এবং ওই সময়টায় যাতে আপনি কোনো ভুল না হয়, এই জন্যই আসলে এইগুলো দেখানো। যে এটার মানে এইগুলা যে লো কোয়ালিটি ওয়ার্ড, এইটা না, এইগুলা স্মার্ট এবং প্রফেশনাল, বা বলেন যদি একটা হাই ব্যান্ডেড, এগুলা ইউজ করা হয়। সো এগুলা ইউজ করে দেন আপনি আপনার ইচ্ছা মতো কিছু অ্যাড করবেন, এইটা হলো আপনার কাছে ডিফারেন্ট। বাট আগে তো রুলস জানতে হবে, কতটুকু পর্যন্ত আপনি যাওয়ার পর আপনি অ্যাড করতে পারবেন, ওইটা তো আগে দেখতে হবে। এতটুকু আগে
নিজেরা লিখে রাখেন যে কিভাবে ওভারভিউটা লিখতে হয়, দেন আপনারা বাকিটা নিজে যদি কিছু অ্যাড করতে চান তাহলে এটা আপনাদের উপর ডিপেন্ড করে। এগুলা লেখা হয়েছে আপনাদের সবার? লিখে শেষ? জি স্যার। সবার শেষ কিনা একটা বলবেন, আমি এখন দেন নেক্সট। স্ক্রিনশট নিছি স্যার। ওকে, সো ওকে, আমরা এখন দেখি বাকিটা কি আছে। এখন আমরা ওভারভিউটা একটা স্যাম্পল দেখবো, মানে এইগুলা ইউজ করে যে লেখা হয়েছে এগুলো একটা স্যাম্পল লিখবো, দেখবো আর কি। এখন আমরা ওভারভিউটা লেখার সময় আমরা যেমন আগে একটা স্যাম্পল ছিল, আমরা যখন ইন্ট্রোটা লিখি, ইন্ট্রো লেখার সময় আমরা এই 4টা স্টেপ ফলো করছি, বাট এই 4টা স্টেপ ফলো করার পূর্বেও কিন্তু এইটা ছিল আমাদের বেসিক, মানে এগুলো সবসময় থাকবে, এগুলো কোনো চেঞ্জ হবে না। এটা আপনি সব ক্ষেত্রে জাস্ট শুধু দেখে দেখে জাস্ট চেঞ্জ করবেন, বাট এই রুলসটা অলওয়েজ ফলো করবে। তো এই ক্ষেত্রে একটা আছে, আপনি অনেকে কি করে এখানে লিখে যে যেমন সাপোজ আমি যদি এক্সাম্পল দেই, যে একটা এক্সাম্পল আছে, আমি শুরু করি ইট ইজ ক্লিয়ার দিয়ে, অনেকে শুরু করে ওভারভিউ দিয়ে, ওভারভিউ লিখে দেন শুরু করে। সো আই থিঙ্ক দ্যাটস, যেহেতু ওভারভিউ কিন্তু একটা ওয়ার্ড, আমি এটা ইউজ করি কেন, কারণ আপনি 150 ওয়ার্ডে লিখবেন, শুধু যদি ওভারভিউ দেয়া, আপনি ওভারভিউ লিখে দেন আপনি এটা শুরু করলেন, ওভারভিউ পিপল ইজ এ বোথ কান্ট্রি স্ট্যান্ড, এরকম অনেকে লিখে ওভারভিউ দিয়ে। সো ওভারভিউ কিন্তু একটা ওয়ার্ড মনে রাখতে হবে। আর এখানে যদি ইট ইজ ক্লিয়ার দ্যাট এই ওয়ার্ডটা ইউজ করেন, তাহলে কিন্তু এখানে কয়টা ওয়ার্ড দেখেন, একটা দুইটা তিনটা চারটা ওয়ার্ড আপনি এখানে পাচ্ছেন। সো এটা আপনার জন্য বেস্ট না যে 4টা ওয়ার্ড আপনি পেয়ে গেলেন এখান থেকে, কারণ অনেকে আছে ওয়ার্ড সংকটে ভুগে, অনেকেই আছে যারা লিখতে পারে না প্রপার, সো 150 ওয়ার্ড লেখাটা তাদের জন্য টাফ হয়ে যায়। এবং অনেকে আছে 150 ওয়ার্ড লিখতে পারে বাট তাও মানে লাস্টের দিকে গিয়ে বেশি হয়ে যায়। তো তাদের ক্ষেত্রে হলো তারা কম ইনফরমেশন যদি দেখে যে আমার আগেই যে কিছু ওয়ার্ড আছে আমার কাছে নিজে রাখা রিজার্ভে, দেন তারা একটু কম গুছিয়ে কিছু লাইন্স বা কিছু ইনফরমেশন ছেড়ে ওগুলো লিখতে পারবে। সো এই জন্য আমি এটা ফলো করে সবাইকে, যে ওভারভিউ না লিখে ইটস ক্লিয়ার দ্যাট এটা লিখতে পারেন। সো স্টার্ট বাই দিস লাইন, আপনারা এইটা দিয়ে শুরু করতে পারেন যে ইটস ক্লিয়ার দ্যাট। তারপর স্যাম্পল লাইন যেগুলো আছে, স্যাম্পল লাইন বলতে এগুলো, যে কোনো একটা জিনিস, সাপোজ আমি যদি এই টুরিস্টটাকে বুঝাই, সো ইট ইজ ক্লিয়ার দ্যাট, যে এখানে দেখছে পিপল ইন বোথ কান্ট্রিজ, যেমন এখানে হয়তো বা যদি 2টা কান্ট্রি দেওয়া থাকে বোথ কান্ট্রি লিখবেন, ডিফারেন্ট কান্ট্রি লিখবেন না, বোথ কান্ট্রি লিখবেন। পিপল ইন বোথ কান্ট্রিজ স্পেন্ড করা হয়েছে, স্পেন্ড মানে কি খরচ করা হয়েছে, স্পেন্ড দ্য হাইয়েস্ট, এই যে এখানে আসলো আমার স্যাম্পল আনসার, দ্য হাইয়েস্ট অ্যামাউন্ট অফ মানি অন কার, কারের উপরে সবচেয়ে বেশি খরচ করা হয়েছে। এই যে স্যাম্পল দ্য হাইয়েস্ট নাম্বার অফ পিপল, এখানে হচ্ছে হাইয়েস্ট নাম্বার অফ হাইয়েস্ট অ্যামাউন্ট অফ মানি, মানি কিন্তু আনকাউন্টেবল, সো সেই কারণে অ্যামাউন্ট হয়েছে। সো এই জিনিসটা অ্যামাউন্ট নাম্বার লেখার সময় কিন্তু খেয়াল রাখতে হবে সাবজেক্টটা কি লিখতেছেন এটার উপরে। আমি এখানে যদি নাম্বার অফ মানি দিলে কিন্তু হবে না, কারণ আনকাউন্টেবল হয়ে যাবে এটা। যেমন আপনি হাইয়েস্ট অ্যামাউন্ট অফ মানি, অথবা আপনি যদি নির্দিষ্ট করে দেওয়া থাকে তাহলে ওকে, যদি 1 লাখ 1 বিলিয়ন দেওয়া থাকে তখন আপনি নাম্বার ইউজ করতে পারবেন। আবার যদি শুধু মানি দেওয়া থাকে তাহলে অ্যামাউন্ট ইউজ করবেন, মানি তো এখানে কোনো উল্লেখ নাই যে কত মানি, কত পরিমাণ মানি, সেক্ষেত্রে অ্যামাউন্ট। আর যদি দেওয়া থাকে প্যাসেজের মধ্যে দেওয়া থাকে যে 1 বিলিয়ন মানি অথবা 1 বিলিয়ন টাকা, সো সেই ক্ষেত্রে আপনি নাম্বার দিন। সো এটা আপনি অ্যামাউন্ট এর নাম্বার দুইটা ইউজ করতে পারবেন টাকার ক্ষেত্রে, জাস্ট ডিপেন্ড অন যে কি দিচ্ছে তারা সেটার উপরে। সো দেন অন দ্য কার, কিসের উপরে, কারের উপরে। তারপর আপনি যেহেতু ওকে, তো তারপর আপনি কি দেখলেন, আপনি তো প্রথমে একটা হাইয়েস্ট যেটা ছিল ওইটা দিলেন, যে হাইয়েস্ট কারের উপরে সবচেয়ে বেশি টাকা খরচ করা হয়েছে বোথ কান্ট্রির মধ্যে, বোথ কান্ট্রি বলতে 2টা দেশেই, বোথ কান্ট্রি স্পেন্ড হাইয়েস্ট অ্যামাউন্ট অফ মানি। আমি স্যাম্পল আনসার, স্যাম্পল লাইন থেকে একটা লাইন নিয়ে দিলাম। এখন দেন আমি সেকেন্ড, এখন যেহেতু সবচেয়ে বেশিটা দিছে এখন সবচেয়ে লোয়েস্টটা দিব, এই জন্য আমি এখানে একটা কানেক্টর ইউজ করেছি। কানেক্টর আশা করি সবাই বুঝেন। কানেক্টর একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্স যখন আমি কানেক্ট করব তখন একটা, বা লিঙ্কার বলা হয় এগুলোকে, লিঙ্ক করে বা একটা অর্থবোধক বোঝায় যে এই জিনিসটার পর এই জিনিসটা হচ্ছে। যেমন আমরা বলি যে আই এম ডুইং আইএলটিএস ক্লাস, মোর ওভার দ্যার হ্যাভ লট অফ স্টুডেন্ট, মানে আরো বোঝাচ্ছি আমি, they have lot of student যারা আসলে they come from learn how to be a good speaker, এবার স্পিকার হতো, সেই জন্য অনেকে আসছে। তো এই যে মোর ওভারটা ইউজ করলাম সেটা দ্বারা আরো কিছু বোঝাচ্ছে, এই জিনিসটার জন্য অনেক সময় লিঙ্কার বা কানেক্টর যেটাই বলে সেগুলো ইউজ করা হয়। সো এই যে বাই কন্ট্রাস্ট মানে বিপরীতে, অন্যদিকে, আমরা যদি বলি অন্যদিকে বা বিপরীতে, এটার মানে হলো বাই কন্ট্রাস্ট। বা অনেকে হোয়াইল ইউজ করে, WHILE, হোয়াইল, হোয়াইল ইউজ করতে পারবেন, অথবা আমি এখানে লিখে দিচ্ছি আপনাদের সুবিধার্থে, হোয়াইল, হোয়াইল। সো এইভাবে আপনারা দুইটাই লিখতে পারেন।
আচ্ছা, দেন দ্য অ্যামাউন্ট অফ মানি স্পেন্ড অন পারফিউম ওয়াজ লোয়েস্ট ইন দ্য ইচ কান্ট্রি। এইভাবে লোয়েস্টটা লিখতে পারেন। ইট ইজ ক্লিয়ার দ্যাট দিয়ে বলছিলাম শুরু করার জন্য, ইন্ট্রো ওভারভিউটা যখন আপনি লিখবেন এটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট। এন্ড অলসো স্যাম্পল আনসার ইউজ করবেন। স্যাম্পল আনসার এই যে জায়গাটা, এটা আপনার ওই যে বললাম না কিছু আছে ক্রিয়েটিভিটি আপনি নিজে ইউজ করবেন, যেমন পিপল ইন বোথ কান্ট্রিজ দ্য হাইয়েস্ট, দুইটা কান্ট্রির কথা বলা হয়েছে, যদি প্যাসেজে দুইটা কান্ট্রি থাকে অথবা কোন কান্ট্রি গুলাতে হাইয়েস্ট বলতেছে, এগুলো আপনি নিজের মতো অ্যাড করবেন। এই জিনিসটা কেউ বলে দিবে কেন, এই জিনিসটা আপনি নিজে স্যাম্পল অ্যাড করবেন। দেন স্যাম্পল আনসার, স্যাম্পল যে লাইনগুলো আছে এগুলো আপনি লিখতে পারেন হাইয়েস্ট লোয়েস্ট লেখার ক্ষেত্রে, যে হাইয়েস্ট অ্যামাউন্ট অফ বা হাইয়েস্ট নাম্বার অফ মানি স্পেন্ড, ওই যে স্পেন্ড আগে দিয়ে দিচ্ছে এই জন্য আর এটা স্পেন্ড দেওয়া লাগবে না যেহেতু আগে দিয়ে দিচ্ছে। তো অনেকে আমরা তো স্যাম্পল আনসারে দেখছি যে বার্বটা এখানে দেয়, যে বার্বটা এখানে দিচ্ছে। সো আপনি চাইলে এইভাবে লিখতে পারেন যে হাইয়েস্ট নাম্বার অফ মানি স্পেন্ড করা হয়েছে অন কার দিতে পারেন এটা। আর যদি আপনি এই যে এই লাইনটা লিখেন তাহলে আগেও দিতে পারেন, ইটস ডিপেন্ড অন ইউ দ্যাট হাউ মাচ ক্রিয়েটিভিটি হ্যাভ অন ইউর সেলফ। তো এটাই আর কি। তো এইভাবে আপনারা লিখতে পারেন, অথবা বার্বটা পরে দিয়েও লিখতে পারেন, বাট বার্বটা লিখে লাগবে। তারপর পরের যে যেটা লোয়েস্ট আছে ওইটা বোঝানোর ক্ষেত্রে আপনারা বাই কন্ট্রাস্ট ইউজ করতে পারেন, অথবা হোয়াইল ইউজ করতে পারেন, এই দুইটা ইউজ করতে পারেন। বিপরীত যেগুলা অন দা আদার হ্যান্ড অনেকে ইউজ করে, আমি আমি আপনাদেরকে সাজেস্ট করবো অন দা আদার হ্যান্ড। এগুলো আসলে খুব সিলি বা নর্মাল জিনিস। তো নর্মাল জিনিস আসলে ওই যে অনেক টিচার আছে না, ওই যে একটা স্যাম্পল দিয়ে দেয় ওইটা দিয়ে সবটা লিখতে পারবে, সবকিছু লিখতে পারবে। তো সেখানে কিন্তু অন দা আদার হ্যান্ড, অন দা ওয়ান সাইড, অন দা ওয়ান হ্যান্ড এগুলো লিখে থাকে। সো দ্যাটস মিন এগুলো খুবই লো আসলে রাইটিং এর ক্ষেত্রে ইউজ হয়েছে। এগুলো যত পারবেন অ্যাভয়েড করবেন। আপনার যেহেতু অল্টারনেটিভ আছে, আপনি জানেন যে এখানে আপনি অন দা আদার হ্যান্ড না দিয়ে ওয়াইল দিতে পারেন, বা বাই কন্ট্রাস্ট বিপরীতে দিতে পারেন। সো আমি কেন অন দা আদার হ্যান্ড ইউজ করবো? তো নর্মাল যে জিনিসগুলো আছে এগুলো একটু কম ইউজ করবেন। দ্য অ্যামাউন্ট অথবা নাম্বার দুইটা ইউজ করতে পারবেন এই ক্ষেত্রে। দ্য অ্যামাউন্ট অফ বা দ্য নাম্বার অফ মানি স্পেন্ট অন, খরচ করা হয়েছিল কিসের উপরে? পারফিউমের উপরে। ওয়াজ দ্য লোয়েস্ট, ইন ইচ কান্ট্রি। ইচ কান্ট্রি মানে কি? প্রতিটা কান্ট্রিতে। এই যে এই ওয়ার্ড গুলো আপনার জানতে হবে, প্রতিটা মানে কান্ট্রি গুলোকে কিভাবে কিভাবে বলা যায়। যেমন দুইটা কান্ট্রি হলে বোথ কান্ট্রি, ইচ কান্ট্রি হতে ইচ কান্ট্রি, প্রতিটা কান্ট্রিকে বলা হচ্ছে মানে ইন্ডিভিজুয়ালি, বা ইন্ডিভিজুয়ালস কান্ট্রি, বা ইন্ডিভিজুয়ালস বলতে পারেন পৃথক পৃথক ভাবে। তো এই ওয়ার্ড গুলো জানতে হবে। And এই ইন্ট্রোটা ছিল আমাদের ওই যে এই প্যাসেজটার উপরে, এটার উপরে, যে এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখেন এই পার্টটা সবচেয়ে বেশি। আমি এইটা দেখে আমাকে ওভারভিউটা কি লিখবো আমাকে এক্সপ্লেন মানে ভেবে নিতে হবে। যেমন এটার মধ্যে আমি দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি আছে এইটা কারেরটা, দেখেন কারটা সবচেয়ে বেশি। তো এই কারণে আমরা দ্য নাম্বার অফ কার হু স্পেন্ড মোর মানি ইন কার্স, এইটার মধ্যে কারের সবচেয়ে বেশি মানুষ স্পেন্ড করছে, এটা আমি লিখলাম। এখানের মধ্যে সবচেয়ে লোয়েস্ট কোনটা আছে? দেখেন, দেখেন এখানের মধ্যে আছে পারফিউমের সবচেয়ে লোয়েস্ট এটা। এই ফিলারটা দেখেন, এটা থেকে কিন্তু ছোট। সো এটা সবচেয়ে ছোট। সো এই কারণে আমি এটা দিয়েছি যে পারফিউমটা সবচেয়ে লোয়েস্ট আসছিল। এই শেষ আপনার এখানে। অ্যান্ড আরেকটা কথা নোটস করেন যে এই যখন ওভারভিউটা লিখবেন এখানে কোনো রকম নাম্বার বা পার্সেন্টেজ কোনো কিছু লিখে যাবে না। অনেকে আছে ইয়ার লিখে ফেলে বা নাম্বার লিখে যে 10%, 5%, এগুলো কোনো কিছু লিখবেন না। এটা হলো স্মার্ট। স্মার্ট যেটা হলো আসলে আহ যেটাকে বলা হয় যে একটা প্রপার রুলস, যেগুলো ব্রিটিশ কাউন্সিলে যারা চায় আর কি, যে আপনার লেখার মধ্যে এগুলো থাকবে না, না থাকলে বেটার আর কি। সো এই ক্ষেত্রে আপনারা আর কি তাদের ইনস্ট্রাকশন অনুযায়ী যে এই জিনিসগুলো যদি না ইউজ করেন, তাহলে একজন প্রশ্ন করা হয়েছিল যে ওই যে যারা এক্সামের পেপার গুলো দেখে তারা বলছিলেন যে আহ, কিভাবে যদি কি কি জিনিস ইন্ট্রো বা ওভারভিউ না থাকলে আপনারা মানে ভালো মার্ক দিতে উৎসাহিত হন। তারা বলছেন যে নাম্বার অথবা অ্যামাউন্ট যেগুলো আছে ওইগুলো আপনারা বডি ওয়ান বডি টুর জন্য রেখে দেবেন, এগুলো এখানে লিখবেন। এখানে জাস্ট নাম্বার ছাড়া কোনো ধরনের নাম্বার, যেমন ইয়ার একটা নাম্বার বা কোন পার্সেন্টেজ, এগুলো একটা নাম্বার, এগুলো ছাড়া বাকিগুলো আপনারা লিখতে পারেন, যে সম্পূর্ণ ওয়ার্ড লিখবেন। এখানে যদি কোনো মনে করেন যে লেখার প্রয়োজনে আপনি কোনো ওয়ার্ড লিখতে হবে, তাহলে এটাকে বানান করে লিখবেন, ওয়ার্ড লিখবেন না। যেমন থ্রি লিখবেন, তো থ্রি লিখবেন THREE, এভাবে লিখবেন, থ্রি লিখবেন না। সো এইভাবে আপনারা ওভারভিউটা কমপ্লিট করতে পারেন। সো ওভারভিউটা জাস্ট এতটুকুই। এন্ড ইন্ট্রোটা খুবই ইজি, আপনারা যদি ইজি মনে করেন খুবই ইজি, যেভাবে আমি বলেছি সেই সেম, এটার মধ্যে কোনো ডিফারেন্ট নাই। সো ইন্ট্রো ওভারভিউতে যদি লিখেন দেখেন 50-60 ওয়ার্ড অলরেডি হয়ে গেছে আপনার ইন্ট্রো ওভারভিউতে, এন্ড আপনার 150 ওয়ার্ড লাগে আরো
আসলে আমরা যারা ভালো যারা লিখে আর কি, আসলে আপনি জিজ্ঞেস করবেন যারাই লিখে ভালো বা মোটামুটি লিখতে পারে, তারা আসলে 150 ওয়ার্ড থেকে আর বেশি লিখতে চায় আর কি। মানে এত ইনফরমেশন গুলো 150 ওয়ার্ডের মধ্যে আটানো সম্ভব হয় না। বাট অনেকে আছে এই 150 ওয়ার্ড লিখতে কিন্তু ঘামিয়ে যায়। সো কেন? কেন? বিকজ অফ সিস্টেমটা সে জানে না, প্রসেসটা কিভাবে লিখবে সেটাই জানে না। দেখেন, আপনি এই জিনিসটা কিন্তু আগেই জানেন কিভাবে লিখবেন। এই স্যাম্পলটা জাস্ট এইভাবেই লিখেন, লিখে আপনি এখানে 50-60টা ওয়ার্ড আপনার অলরেডি হয়ে গেছে, আর আপনার 150 ওয়ার্ডের মধ্যে আর 100 ওয়ার্ডও লাগে না, 90টা বা 80টা ওয়ার্ড লাগতেছে। ওইটা আপনি সম্পূর্ণটা এই প্যাসেজ, এত বড় প্যাসেজ, এত বড় প্রশ্ন, এটার মধ্যে কি 80টা ওয়ার্ড লিখা বডি 1 বডি 2 কোনো ইম্পসিবল? 200 ওয়ার্ড হয়ে যাবে। সো এই জন্যই ওভারভিউ, স্যাম্পল এবং কিভাবে লিখতে হয় এই রুলস অনুযায়ী লিখেন। আশা করতেছি ইন্ট্রো ওভারভিউ লেখার পরে বডি 1 বডি 2 ক্লিয়ারলি লিখতে পারবেন। ওয়েল, সো এই ছিল আজকে ওভারভিউর ক্লাসটা।